আর মমতার পুলিশ এই জিহাদি বাহিনীর কাছে, মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে, এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা। ছি 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 ছি, লজ্জার ভিডিও, একই সঙ্গে সমানভাবে ভয়েরও ভিডিও। পুলিশ কার্যত আত্মসমর্পণ করছে জেহাদিদের কাছে, যে জেহাদিরা নিজেদের হাতে আইন তুলে নিচ্ছে, সাধারণ মানুষকে বেছে বেছে আক্রমণ করছে, দোকান ভাঙচুর করছে, মন্দির ভাঙচুর করছে। সেই জেহাদিদের কাছে শুধুমাত্র একটা পরিচয়ের জন্য রাজনৈতিকভাবে হার স্বীকার করে পুলিশ আত্মসমর্পণ করছে। বিরোধী দলনেতার গলায় যে বক্তব্য শুনলেন আপনারা, ছোট্ট একটা বক্তব্য শুনিয়ে শুরু করলাম, সেই ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাবো, যেখানে পুলিশ সাদা রুমাল নেড়ে জেহাদিদের কাছে সেটাকে দেখিয়ে আত্মসমর্পণ করে বলছে যে শান্তি চুক্তি চাই, আমরা আর লড়াই চাই না। ঠিক যেভাবে পাকিস্তান আমাদের সঙ্গে যুদ্ধে নাস্তানাবুদ হয়ে ভারতের সেনার কাছে বারবার এই সাদা রুমালের ব্যবহার করে যুদ্ধবিরতির জন্য আবেদন করে, সেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে, কিন্তু উল্টো দিকে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা এমন একটা তলানিতে চলে গেছে যেখানে জেহাদিদের কাছে আত্মসমর্পণ করছে সাদা কাপড় নেড়ে পুলিশ। সেই ভিডিওটি একটি মিডিয়া থেকে আমি আপনাদের সামনে দেখাবো, এবং এই ভিডিওটা দেখে এতটাই আতঙ্কগ্রস্ত হওয়ার কারণ রয়েছে, কারণ দুষ্কৃতীদের কাছে যে পুলিশ আত্মসমর্পণ করে সেই রাজ্যটা বেআব্রু, যে কোনো সময় যে কোনো দিন যাকে তাকে যেভাবে ইচ্ছা আক্রমণ করতে পারে এই জিহাদিরা। পুলিশ তাদেরকে গতদিনে মহেশতলার কাণ্ডে সেই সাদা কাপড় নাড়িয়ে কার্যত সেই লাইসেন্সটা তাদের হাতে তুলে দিয়েছেন। তাই আরো একটা যে কোনো দিন যে কোনো মুহূর্তে মহেশতলার থেকেও বড় কোনো ঘটনা ঘটে গেলে পশ্চিমবঙ্গে অবাক হবার কিছু নেই, এবং সেই দিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ থাকবেন, এবং সেদিনও পুলিশ শান্তি বাহিনীর কাছে শান্তি চেয়ে এই সাদা কাপড় নাড়াবে, আর সেদিনও হিন্দুদের চোখের জল পড়বে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে 2026-এ যদি পরিবর্তন করতে না পারেন, তাহলে আর অন্তত এই মরা কান্না কাঁদবেন না। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খবর। আমি আপনাদের সামনে দেখাবো সেই ভিডিও, কিন্তু আপনারা জানেন দুটি দেশের মধ্যে যখন যুদ্ধ হয়, তখন যুদ্ধে নাস্তানাবুদ হয়ে যাওয়ার পরে যখন একটা দেশ কার্যত আত্মসমর্পণ করতে চায়, তখন এই বার্তা দেওয়ার জন্য রীতি অনুযায়ী, প্রথা অনুযায়ী তারা সাদা রুমাল বা সাদা কাপড় অন্য সৈন্যদের কাছে নাড়তে থাকে। আর এই সিগন্যালটা পেয়ে শত্রুরা আক্রমণ করা বন্ধ করে দেয়, তার কারণ যার সঙ্গে যুদ্ধ হচ্ছে তারা আত্মসমর্পণের ইঙ্গিত দিচ্ছে সাদা রুমাল দেখিয়ে। আর আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে, সম্ভবত এই রাজ্যে কিংবা ভারতবর্ষের যে কোনো রাজ্যে এই প্রথম যেখানে জেহাদিরা যুদ্ধে জয়লাভ করছে, এবং আমাদের এই আইন মানা পুলিশ, যাদের হাতে ল রয়েছে, লয়ের বলে বলিয়ান, যাদের হাতে বন্দুক রয়েছে, লাঠি রয়েছে, কাঁদানে গ্যাস রয়েছে, বিভিন্ন রকমের আর্টিলারি রয়েছে, এই সমস্ত দিয়ে যারা 26,000 চাকরি প্রার্থী বলুন কিংবা যারা যে কোনো দাবিতে বিরোধী দলগুলোকে সকলকে আক্রমণ করার জন্য লঙ্কার গুঁড়ো মিশ্রিত এই কাঁদানে গ্যাসের শেল ফাটাতে কোনো রকম যারা বিভক্ত হয় না বা দোনমনায় ভোগে না, তারা আজকে আত্মসমর্পণ করছে। এই ভিডিওটা আপনারা দেখুন, TV9 বাংলার এই ভিডিও আপনাকে শুধু চমকে দেবে না, এই ভিডিও থেকে যদি শিক্ষা নিয়ে পরিবর্তন না করেন, তাহলে দয়া করে নিজের পরিবার, নিজের সন্তান, নিজের সম্পত্তি নিয়ে দুঃখ প্রকাশ করা ছেড়ে দেবেন। আগে দেখুন ভিডিওটা। পুলিশের হাতে সাদা রুমাল, বিক্ষোভকারীদের দেখুন সাদা রুমাল নিয়ে এগিয়ে যাচ্ছে পুলিশ, দেখতে পাচ্ছেন। একদিকে রক্তাক্ত হচ্ছে পুলিশ, একদিকে আক্রান্ত হচ্ছে পুলিশ, অন্যদিকে সাদা রুমাল দেখাচ্ছে যারা আক্রমণকারী তাদেরকেই। কি তাদের বিশেষ পরিচয়, কি তাদের বিশেষ আনুগত্য যে পুলিশকে এমন এমন দাঙ্গাবাজদের বিরুদ্ধে, এই দাঙ্গা হলো রাইটার্স বলতে যাদেরকে দাঙ্গাকারী বোঝায়, সেই ধরনের দাঙ্গা করার কথা বলছি। দেখতে পাচ্ছেন পুলিশের হাতে সাদা রুমাল। দেখলেন
এই হচ্ছে পরিস্থিতি, আত্মসমর্পণ করছে পুলিশ সাদা কাপড় নেড়ে। অন্যদিকে আমি আপনাদের দেখাবো তাহলে কি পুলিশ দুর্বল? না, পুলিশ দুর্বল নয়। আপনারাও এর অনেক প্রমাণ পেয়েছেন যে পুলিশ দুর্বল নয়। আমি আপনাদের সামনে দেখাবো এই ঘটনার প্রতিবাদে যখন সুকান্ত মজুমদার একটা তুলসী মণ্ডপ হাতে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির দিকে যান এবং তিনি এটাও বলেন যে আমি জানি মুখ্যমন্ত্রী হাই সিকিউরিটি জোনে রয়েছে, আমি কোনো বিঘ্ন ঘটাতে চাই না, আমি শুধু এই তুলসী মঞ্চটা যেটা এই জিহাদিরা ভেঙে দিয়েছে বা ভাঙার জন্য আক্রমণ করেছিল, সেই তুলসী মঞ্চটা আমি মুখ্যমন্ত্রীর কাছে দিয়ে বলতে চাই যে আপনি এটা মহেশতলাতে গিয়ে এটা প্রতিষ্ঠা করে আসবেন। কিন্তু সেখানে সুকান্ত মজুমদারকে তড়িঘড়ি এই পুলিশ যেতে তো দিলেনই না, উপরন্তু তাকে প্রিজন ভ্যানে তুলে দিলেন। সেদিকে কিন্তু পুলিশ একেবারেই সবকিছু আইন মাফিক তারা করতে পারেন। আসুন এই ভিডিওটা আমি আপনাদের সামনে দেখাই। পুলিশকে অনুরোধ করেছি, আমরা জানি মুখ্যমন্ত্রীর যেখানে থাকেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, তার সুরক্ষার ব্যাপারে আমাদের যথেষ্ট সেন্সিটিভিটি আছে। আমরা পুলিশকে অনুরোধ করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করতে চাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী না থাকলে ওনার বাড়িতে এটা গিফট হিসেবে দিয়ে আসতে চাই। কারণ আমরা চেয়েছিলাম মহেশতলাতে রবীন্দ্রনগরে যেখানে মা তুলসীকে এইভাবে আপলোড করা হয়েছিল, যেভাবে তাকে অপমান করা হয়েছিল হিন্দু ধর্মকে, সেখানে এটাকে লাগাতে চেয়েছিলাম, সেখানে স্থাপন করতে চেয়েছিলাম। দুর্ভাগ্যের বিষয় কলকাতা পুলিশ সেটা আমাদেরকে অ্যালাউ করে। অতএব আমরা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান, তার হাতে আমরা তুলে দিতে চাই উনি এই তুলসী গাছকে মহেশতলা থানায় সেখানে উনি স্থাপন করবেন, যেখান থেকে মুসলমান গুন্ডারা যারা রায়টার তারা যেখান থেকে তুলে ফেলেছিল সেখানে স্থাপন করবেন। এখনো জানানো হয়নি, আমাকে দাঁড়াতে বলা হয়, আমি দাঁড়িয়ে আছি। দেখলেন, অর্থাৎ পুলিশ দুর্বল নয়, তার মানে হচ্ছে পুলিশ, আমরা সকলেই জানি তার মানে কি, আরে বলতেও আর ইচ্ছা করে না, তার মানেটা আমরা সকলেই বুঝি। কিন্তু এখানে কিভাবে আমাদের মধ্যে বিদ্বেষটা ছড়িয়ে দিচ্ছেন দেখুন। আমি আবারও আপনাদের সামনে বলবো যে এই যারা জেহাদিরা করলেন এরা নিশ্চিতভাবে একটা সম্প্রদায়ের হতে পারে, কিন্তু সেই সম্প্রদায় আশ্রিত এরা গুন্ডা। কিন্তু আমার আপনার অনেক বন্ধুরা রয়েছে যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমি কথা বলে দেখেছি, আপনিও হয়তো কথা বলে দেখবেন, তারা পছন্দ করছেন না, তারাও ইনসিকিউরিটি ফিল করছে। তার কারণ তাদের আশ্রিত, তাদের সমাজ আশ্রিত একটা গুন্ডা বাহিনী এইভাবে আক্রমণ করে গোটা সমাজকে কলুষিত করছে এবং আমাদের প্রশাসন এদেরকে খোলা ছাড় দিয়ে কার্যত আমার আপনাদের মধ্যে এই বিষটা ঢুকিয়ে এমন ভাবে দিচ্ছেন যে আপনি পাড়ার পাশের বাড়ির লোকটাকে আপনি সন্দেহ করবেন আর পাশের বাড়ির লোকটাও আপনাকে সন্দেহ করবে। অর্থাৎ একটা ভয়াবহ ঘটনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই জায়গায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনুন। এই পুলিশ এত বীরপুঙ্গক পুলিশ, তারা শুধুমাত্রই যদি এই দাঙ্গাবাজদের বিরুদ্ধে অন্য এরা ছাড়া যদি অন্য কেউ আসে তাহলে তাদের দৌর্দণ্ড প্রতাপের মূর্তি তারা দেখাতে পারে, আর যদি দাঙ্গাবাজরা চলে আসে তখন এই পুলিশ সাদা কাপড় নেড়ে তাদের কাছে আত্মসমর্পণ করে। আসুন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি বক্তব্য বলেছেন আমি শোনাবো। আর মমতার পুলিশ এই জিহাদি বাহিনীর কাছে, মমতার শান্তির ছেলেদের কাছে রেড ক্রস সোসাইটি দেখাচ্ছিলেন না টিভিতে, এই পুলিশ এই জন্য বেতন দিই আমরা। রাজীব কুমার আর মনোজ বর্মা বেরোয়নি, মমতা তার ভাইপোকে কালকে দেখা যায়নি। শুনলেন, এটা অত্যন্ত মারাত্মক একটা ঘটনা। আমি যত ভিডিও আপনাদের সামনে এনেছি এই ভিডিওটা সব থেকে বেশি মারাত্মক। তার কারণ পুলিশ যদি আত্মসমর্পণ করে, তাদের হাতে ল রয়েছে, তারা আদালতে যেতে পারে, তাদের হাতে বিভিন্ন অস্ত্র রয়েছে, আইন মোতাবেক সেগুলো তারা ব্যবহার করতে পারে, বিভিন্ন ক্ষেত্রে তারা ব্যবহারও করে। আমরা দেখেছি কিভাবে হাঁটু ভেঙে দিয়েছে এই পুলিশ, কিভাবে চোখের মধ্যে মেরে চোখ নষ্ট করে দিয়েছে এই পুলিশ, কিভাবে হাতের মধ্যে কামড়ে দিয়েছে এই পুলিশ, কিভাবে মাথার মধ্যে লাঠি মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এই পুলিশ, সেইগুলো আমরা কিন্তু প্রত্যক্ষ করেছি। আজকে দেখুন এই জেহাদি বাহিনীর কাছে পুলিশ কতটা নিরস্ত্র। এবং গতকালই পুলিশের বক্তব্য শুনিয়েছিলাম, তিনি নিজেও বলছেন, একজন পুলিশ কর্তা, যে আমরা জীবন মরণের একটা সমস্যায় পড়ে গেছি, ওরা অত লোক আর আমরা কয়েকজন। সেই পুলিশের বক্তব্যটা আরো একবার শোনাবো, আপনারা বুঝতে পারবেন
যে নিচুরতলা পুলিশ অফিসাররা বা যে কোনো পুলিশ কর্মীরা তারা অসহায়। এই ভিডিওটা একবার দেখিয়েছিলাম সম্ভবত গতকাল, কিন্তু তাও দেখাতে চাইবো, তার কারণ এই আত্মসমর্পণ আর এই পুলিশের আর্তনাদ এই দুটোই সামঞ্জস্যপূর্ণ। শুনুন। প্রচুর লোক আমাদের সাথে, মানে ওরা নিজেরা বুঝছে না, শুনছে না, ইট ফিট ছুঁড়ে আমাদেরকে পুরো একদম পিছিয়ে হটিয়ে দিয়ে আমরা এই যত চেষ্টা করছি তোর ওরা শান্ত হচ্ছে না। আর আমরা তো কি অবস্থায় পড়ে গেছিলেন আপনারা? আমরা মরণ বাঁচানো অবস্থায় পড়ে গেছি। কি করব আমরা যতটা পেরেছি লড়েছি। আমাদের একজন ডিসি সাহেব আহত হয়েছে, সার্জেন্ট সাহেব আহত হয়েছে, আমাদের একটা লেডি কনস্টেবল, এই লেডি একটা কেএইচজি, ওনার মাথায় ইট পড়েছে। হ্যাঁ, আরো অনেক ঘটনা হয়ে গেছে। এই সবগুলো দেখছেন কি অবস্থা। অনেকক্ষণ দিদিরা আপনারা কি অবস্থায় রয়েছেন? আপনারা এখানে কাজ করছেন, আপনার মাথায় পড়েছে? আমার মাথায় ইট পড়েছে। নিচ থেকে যেতে গেছি, পালাতে গেছে, সেই সময় ওরা যেখানে সেখানে পাগলের মতো ইট ছুটছে। ওরা প্রচুর লোক আমাদের। শুনলেন, এই হচ্ছে পরিস্থিতি। পুলিশ কার্যত নিচুতলার পুলিশরা বলছেন যে আমরা কি করব। কখনো দেখেছি পুলিশ টেবিলের তলায় মাথা ফাইল দিয়ে লুকায়, এখন দেখছি সেটা না করে তারা শান্তি চুক্তির জন্য পতাকা নাড়ছে। আমি জানি না যে এরপরে আমাদের মানে বাকিদের কলমা পড়তে হবে কিনা, কলমা পড়লে ছাড় পাওয়া যাবে কিনা আমি জানি না, তার কারণ কাশ্মীরে এই ঘটনা ঘটেছিল। এরপরে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি হবে কিনা আমি জানি না, এবং তখনও আমাদের রাজ্য প্রশাসন পুলিশ নিরুত্তর থাকবে কিনা জানি না। আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন, আমি ভিডিওটা দেখাতে পারবো না, কিন্তু এই যে মব, এই যে জেহাদিরা যেভাবে ইট নিয়ে এগিয়ে এসেছে, আপনি যে কোনো বাংলাদেশের ভিডিওর সঙ্গে মিলিয়ে নেবেন, একেবারে সেম টু সেম। গতকাল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতি বিজড়িত বাসভবনে বাংলাদেশে অ্যাটাক হয়েছে। আমি ভিডিওটা দেখাতে পারবো না, ইউটিউবের গাইডলাইনে নেই। সেই ভিডিওতে যেভাবে মবরা এগিয়ে এসেছিল বাড়িটা ভাঙার জন্য, আর এইখানেও এই মহেশতলাতেও এই মব যেভাবে ইট ছুঁড়েছে, এদের একেবারে সেম। এদের ট্রেনিং যে দিয়েছে সেই মাথা হচ্ছে একই লোক, একই মানসিকতার লোক, এটা দেখে পরিষ্কার। অথচ দেখুন, বাংলাদেশেও মোহাম্মদ ইউনূসের প্রশাসন নিষ্ক্রিয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বাসভবনে অ্যাটাকের পরেও কোনো বক্তব্য নেই। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনও কিন্তু নিষ্ক্রিয়। এই জায়গা থেকে আপনি যদি 2026-এ পরিবর্তনটা না চান, তাহলে ওই যে বললাম, তাহলে পরিবার পরিজন নিজের সম্পত্তি কোনো কিছুর ওপর আর ভক্তি রাখবেন না, মায়া রাখবেন না, তাহলে এই সমস্ত মায়া ত্যাগ করে ফেলুন। তার কারণ পুলিশ যদি আত্মসমর্পণ করে জেহাদিদের কাছে, দুষ্কৃতীদের কাছে, দাঙ্গাবাজদের কাছে সাদা কাপড় ওড়ায়, তার মানে ওই জঙ্গিরা, ওই জেহাদিরা যদি পুলিশের এই সাদা কাপড়কে অমান্য করে, তাহলে পুলিশও কার্যত হুমকির মুখে যেমন পড়বে, তেমনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষই হুমকির মুখে পড়বে। এখানে আমাদের অনেক কিছুই করা যায়, শক্তি প্রদর্শন কিন্তু উল্টো দিক থেকেও করা যায়। এটা ভাবার কোনো কারণ নেই যে উল্টো দিকে যারা আছে তারা নিরীহ, তারা শক্তি প্রদর্শন করতে পারে না। তফাৎটা হচ্ছে উল্টো দিকে যারা রয়েছে তারা আইন মানা লোক, তারা কিন্তু কোনোভাবেই আইনকে নিজের হাতে তুলে নিতে চান না, এবং যেটা সঠিক ডিসিশন, যে কোনো সাধারণ মানুষের যাদের একটুকু বিবেচনা রয়েছে তারা কোনোদিনই এই কাজটা করবেন না। কিন্তু জেহাদিদের কোথায় বুদ্ধি আর কোথায় বিবেচনা? তাই সেই কারণে এই অ্যাগ্রেশনটা তারা যেখানে নিতে পারছে, উল্টো দিকে যাদের ওপর আক্রমণ হচ্ছে তারা এই অ্যাগ্রেশনটা নিতে পারছে না, তার কারণ তাদের পেটে কিছু শিক্ষা দীক্ষা রয়ে গিয়েছে। এইখানে আমি জানাবো সেই আইসির কথা আমি আপনাদের সামনে বলেছিলাম, মুকুল মিয়া। ওই রবীন্দ্রনগর নাকি ওই জায়গা, পুলিশ স্টেশন আমি ভুলে গেছি, সেখানে শুভেন্দু অধিকারী ছবি দিয়ে টুইটারে বলেছিলেন এই যে মুকুল মিয়া, তিনি মঞ্চের ওপর বসে রয়েছেন, বিভিন্ন তৃণমূল মঞ্চের ওপর বসে রয়েছেন, বুকে ব্যাচ রয়েছেন, মাথায় টুপি পরে রয়েছেন অশোক স্তম্ভ, আর বুকে রয়েছে ব্যাচ। বিরোধী দলনেতার বক্তব্য শোনাবো, সাথে সাথে আমি চেষ্টা করব যদি সম্ভব হয় ছবিটা আরো একবার দেখানোর। এইখানে বিরোধী দলনেতার বক্তব্যটা শুনুন। তিনি বলছেন ইনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ লোক। শুনুন শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটি। হচ্ছে ওসি মুকুল মিয়াকে অ্যারেস্ট করতে হবে। আইসি রবীন্দ্রনগর পুলিশ স্টেশন, ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট, এ তৃণমূলের লোক, মাথায় অশোক স্তম্ভ আর বুকে ঘাস ফুলের ব্যাচ। এ ভাইপোর লোক, ভাইপোর পিয়ে যা বলে করে। এই পুরো দাঙ্গা করেছে। আপনারা ক্রোনোলজিটা দেখে নেন। মোথাবাড়িতে হিন্দু সংখ্যা 30%, দাঙ্গা। ধুলিয়ান শামসারগঞ্জে হিন্দু 16 থেকে 18,
দাঙ্গা, মেটিয়াবুরুজে হিন্দু সংখ্যা 20%, দাঙ্গা। এরা চায় হিন্দুদের শূন্য করতে বাংলাদেশের মতো। শুনলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে অত্যন্ত সাদাসিধা লোক, সত্যকে সত্য বলে, মিথ্যেকে মিথ্যা বলে, সাদাকে সাদো বলে, কালোকে কালো বলে। অনেক তৃণমূল কংগ্রেসের ব্যাখ্যা বললাম। তো এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেছিল পুলিশকে, যখন বিজেপির নবান্ন অভিযান আন্দোলনে কি হয়েছিল কেউ জানে না, কিন্তু সেই পুলিশ মাঝে মাঝেই অন্যরা আক্রমণ করলে পুলিশ হাসপাতালে ভর্তি হয়ে যায় এবং সেগুলো খবরে ফলাও করে ছাপা হয়। পুলিশের ডিসিপি র্যাঙ্কের লোকেরা, আইজি র্যাঙ্কের লোকেরা তারা এসে বলেন যে আমাদেরও অনেকে আহত হয়েছে, আমরাও কেস শুরু করেছি। বিভিন্ন রকমের বাকিরা কতটা ভ্যান্ডালিজম করেছে সেই ব্যাখ্যা দেওয়া হয়। আর এখানে পুলিশের তরফ থেকে অন্তত ব্যাখ্যা শুনিনি যে কিভাবে জেহাদিরা আক্রমণ করেছে, কিভাবে থানা ভাঙচুর হয়েছে, কিভাবে একাধিক পুলিশ আহত হয়েছে, সেই ব্যাখ্যা দিতে এখন পুলিশকে শুনিনি। তার কারণ পুলিশের পা হাঁটু কাঁপে, তারা সাদা পতাকা দেখিয়ে দিয়েছে। তো এই পুলিশ যখন আহত হয়েছিল কোনো নবান্ন অভিযানে, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনেছিলেন আপনারা, যে একেবারে দুই চোখের মধ্যে, কপালের মধ্যে গুলি করে দেবেন যারা পুলিশকে আহত করেছে, কিংবা যারা সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে, যারা পুলিশকে আঘাতপ্রাপ্ত করেছে। আর আজকে তারই কনস্টিটিউয়েন্সি এলাকাতে যখন একই ঘটনা ঘটছে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নীরব এবং বধির। কারণ একটাই পরিষ্কার, এবং এছাড়া আর অন্য কারণ হতে পারে না, যে যারা করছে তারা তাদের ভোট ব্যাংক, তারা তাদের দুধেল গায়। এই দুধেল গাইদের ভোট যদি পাওয়া যায় তাহলে শত খুন কিন্তু মাপ হয়ে যায় আমাদের এই রাজ্যে। পুলিশ সাদা পতাকা নাড়ায়। আর আপনারা কোন পতাকা নাড়াবেন? আপনারা এবার ঠিক করে রাখুন, 2026-এর পর এই তৃণমূল কংগ্রেস প্রশাসনকে তো আপনারা নিয়ে আসবেন বলে ইতিমধ্যে ঠিক করে ফেলেছেন বলে আশা করছি আপনারা ডিসিশন নিয়েই নিয়েছেন। তার কারণ এরকম নয় যে আপনারা জানতেন না যে 5 বছর আগে যে এই প্রশাসন ঠিক কোন জায়গায় নিয়ে যেতে পারে। এটা আমি মানতে নারাজ। আর যদি না জানতেন তাহলে সেবারও যদি বোকামি করে থাকেন তাহলে আপনারা 100 বছর ওই বোকামিটা করবেন। আর যারা বুদ্ধিমান ছিলেন তারা 5 বছর কেন 10 বছর আগে থেকে বুঝে গিয়েছিলেন এই প্রশাসনের কয়েকটা কার্যকলাপ দেখে, পার্ক স্ট্রিটের ঘটনা দেখে, সে তো কবেকার ঘটনা, সেই রিজওয়ানুর ঘটনা, পার্ক স্ট্রিটের ঘটনা দেখে আমরা বুঝে গিয়েছিলাম যে এই প্রশাসন বা সিঙ্গুরে যখন এই প্রতিশ্রুতি দিয়ে কিছু করতে পারলো না, তখন আমরা অনেকদিন আগে বুঝে গেছিলাম যে এই প্রশাসনটা আসলে কোন দিকে নিয়ে যেতে চাইছে। আর যারা সেদিনও বোঝেননি, যারা 5 বছর আগে যে বিধানসভাটা হয়ে গেল তা সেদিনও বোঝেননি, যারা আজকেও বুঝছেন না, তারা দয়া করে আপনারাও কোনো একটা পতাকা তৈরি করে রাখবেন। ওই যখন জেহাদিদের আক্রমণ হবে সেই পতাকা দেখাবেন। এরপরে জেহাদিদের সিদ্ধান্ত, আপনার ওই পতাকা দেখানোর পর তারা সেটাতে মানে ওই যুদ্ধবিরতি হবে নাকি ওই অবস্থাতে পতাকা সমেত আপনাদের আঘাত করে সেই পতাকার রং সাদা থেকে লাল করে দেবে, সেটা জেহাদিদের হাতেই। তার কারণ পুলিশ হাত তুলে দিয়েছে, সম্পূর্ণরূপে পুলিশ হাত তুলে দিয়েছে। পুলিশ শুধু আটকাবে বিরোধী দলনেতাকে, পুলিশ আটকাবে সুকান্ত মজুমদারকে, পুলিশ আটকাবে সাধারণ মানুষকে, পুলিশ আটকাবে 26,000 চাকরি চলে যাওয়ার পর দুর্নীতির দায়ে যাদের জীবনটা শেষ হয়ে গেল, তারা প্রতিবাদ করলে পুলিশ তাদের আটকাবে। জেহাদিরা যদি কাজকর্ম করতে চায়, এই বার্তা তো জেহাদিদের কাছে স্পষ্ট। জেহাদিরা শুধু এরপরে প্ল্যান করছে এরপর নেক্সট কি করবে, কোন জায়গায় আক্রমণ করবে, কোন জায়গা থেকে তারা সম্পত্তি লুট করবে, এইটা তাদের প্ল্যান। তার কারণ পুলিশ যদি সাদা কাপড় দেখিয়ে দেয় তাহলে এরপরে শুধু সেনাই ভরসা, আর সেই সেনাকেও আনতে দেবে না। তার সেনা আনার জন্য আমাদের রয়েছে হাইকোর্টের কাছে যেতে হবে, এনআইএ তদন্ত কাছে যেতে হবে, রাষ্ট্রপতি চুপচাপ বসে থাকবেন, এরপরে যা হবার হবে। আপনাদের মতামত লিখে জানাবেন। একটাই ভরসা, 26-এর নির্বাচন, কিন্তু সে ভরসাও কোনো ভরসা নেই, এরপরে ভগবানই ভরসা। নমস্কার।